আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ঐকমত্য কমিশনের উচিত সব রাজনৈতিক দলের কাছে নিরপেক্ষ ভোটের আচরণবিধির বিষয়ে স্বাক্ষর নেয়া, এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বললেন, সর্বশক্তি দিয়ে ইসি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। সুষ্ঠু ভোটে জনগণকে দেয়া ওয়াদা কমিশন রক্ষা করবে বলেও জানান তিনি। জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ কথা বলেন সিইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অনেক ভুয়া ভোটার বাদ দেয়া হয়েছে, 19 লাখ মৃত ভোটার বাদ দেয়া হয়েছে। সিইসি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। তাদের মধ্যে পুরুষ 6,33,61,615 আর নারী 6,03,69,665। এর আগে ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সিইসি। ইসির কর্মচারীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। তো বলতে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে, আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সর্বতভাবে সহযোগিতা করবেন। এইরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিতে হয়, এই কনসেনসাসটা কিন্তু হয়ে আছে। কিন্তু আমাদের সাথে যারা কথা বলে সবাই তো চায়, এখানে কেউ না করতে পারে না, কিন্তু না করতে পারে না, এটা যদি লিখিতভাবে যদি হয়ে যায়। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নতুন বাংলাদেশ গঠনের ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ধারা তৈরি হবে, এমন অভিমত রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং স্বচ্ছতা রাখা জরুরি বলে মনে করছেন তারা। একই সঙ্গে প্রতিহিংসা এবং দমন পীড়ন পরিহার করে সহাবস্থানের রাজনীতি চর্চা করলে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমানের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জুলাই অভ্যুত্থানে অগ্রসেনানী ও আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পতন ঘটানো ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি। রাজনীতি বিশ্লেষক মাহবুবুল্লাহ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক আব্দুল আলিম বললেন, শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ভবিষ্যৎ বাংলাদেশকে আলোর পথ দেখাবে। এই দলের যে নতুন যাত্রায় যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে অন্যান্য দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা, তারা কিভাবে আসলে সংঘবদ্ধ হচ্ছে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তাদের আভ্যন্তরীণ গণতন্ত্র, আর দুই হচ্ছে তাদের সঙ্গে জনগণের সম্পর্কটা কেমন। আওয়ামী লীগ সরকারের পতন থেকে সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে, দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই দেশে কোনো মানুষই চায় না যে শেখ হাসিনা যে ধরনের দমনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই ধরনের একটা শাসন ব্যবস্থা এখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক। গণতান্ত্রিকভাবে বিভিন্ন পর্যায়ের পর্ষদে, কমিটিতে তাদের নেতা নির্বাচন করতে পারে, অর্থাৎ সাধারণ সমর্থকদের এবং কর্মীদের ইচ্ছা অনুসারেই যদি দলের নেতৃত্ব তৈরি হয়, তার চাইতে ভালো কিছু তো আর হতে পারে না। অস্ত্রের রাজনীতি পরিহার করে সুস্থ প্রতিযোগিতা, দেশ ও জনগণের কল্যাণে ভোটের অধিকার ফিরিয়ে আনার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তারা। নতুন দল অথবা পুরনো যে দলগুলো আছে, প্রত্যেকে সে বাস্তবতাটা মানতে হবে যে কেন এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, সেই স্পিরিটটা প্রত্যেকে ধারণ করতে হবে, নিজেদেরকে পাল্টাতে হবে। এবং এই কাজটা যদি কেউ করতে না পারে, তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থান সেটা ব্যর্থ বলে পরিগণিত হবে। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছি, সেইগুলোর বাস্তবায়ন দরকার। এইটা বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি যে এই যে ফ্যাসিস্ট হওয়ার যে কালচার, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ সংসদ নির্বাচন হওয়ার আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে রাজনৈতিক দল এবং 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গত 11 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে রাজনৈতিক দল এবং 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করে আপিল বিভাগ। 1996 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের 13শ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদকের আপিলের শুনানি আগামীকাল ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানির জন্য থাকলেও দুদক জানায় আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে তারা আপিল করেছেন, তাই শুনানিতে সময় চান। 2018 সালের 29 অক্টোবর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন। একই সাজা হয় মামলার অপর 3 আসামি খালেদা জিয়ার সচিব হারিস চৌধুরী একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী 3 মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং অপর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং মুনতাসির আহমেদ। গেল 18 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য 2 মার্চ নির্ধারণ করেন আদালত। বাজারে আকস্মিক ভোজ্য তেলের ঘাটতি তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানালেন ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। আগামী 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে তেল সহ রমজানের প্রয়োজনীয় ভোগ্য পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। প্রতিনিয়ত বেড়েই চলছে রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ঝরছে। প্রতিটি লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই শসা, ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্যের। লেবু আসলে 20 টাকা আলে, 80 টাকা, 100 টাকা। আমরা সরকারি চাকরিজীবীরা কেমনে বাঁচবো? বেতন তো বাড়ায় না। নতুন বাংলাদেশ হিসাবে কি দায়িত্ব পালন করতেছে? শসা, গাজর, বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা এই জিনিসগুলোর দাম মানে ওই গ্যাসের সপ্তাহের তুলনামূলক একটু বেশি। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। এই নিয়ে রোববার সকালে রাজধানীর কাউরান বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। অভিযান নিয়ে বিক্রেতারা বলছেন, মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে খুচরা ও পাইকারি দোকানদারদের তেল সংকট নিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের উপর তো করলে তো হবে না। ফ্যাক্টরিতে যদি যায়, ওনারা যদি ওভাবে যদি পদক্ষেপ নেয় ভালো করে, তাহলে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে ভালো মতো করে। সরকারি লোক এখন উচিত, ম্যাজিস্ট্রেট বলেন, গভর্নমেন্টের যে বাণিজ্য মন্ত্রণালয় আছেন তাদের উচিত কোম্পানিগুলোর সাথে সরাসরি কথা বলা। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান জানান, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব, আর যেই তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে এগুলো অবশ্যই পাবে না কেন। এছাড়া মৌসুম না থাকায় লেবু সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে বলে জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বিপুল দেবরায়, RTV, ঢাকা। ব্যতিক্রমী কিছু মানুষ এবং প্রতিষ্ঠানকে চলতি বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়ে তিনি বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন যে আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দল এবং গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল। চলতি বছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো
জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। সদ্য নিয়োগ পাওয়া পিএসসির 7 সদস্য শপথ নিয়েছেন। সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের কাছে শপথ নেন তারা হলেন ঢাবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন এবং আরফিনা ওসমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর ATM ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মুনির হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার এবং অবসরপ্রাপ্ত পররাষ্ট্র কর্মকর্তা সাব্বির আহমদ চৌধুরী। 18 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। ও আনুগত্য পোষণ নবনিয়োগপ্রাপ্ত সম্মানিত সদস্যগণকে ক্রমানুসারে এসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখার কাছে আবারও কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি বসিয়েছে বিএসএফ। শুক্রবার গভীর রাতে কাঁটাতারের বেড়া এবং খুঁটি বসানোর কাজ শুরু করে বিজিবি এবং সীমান্তবাসীরা জানায় দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ শূন্য রেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপন শুরু করে। সকাল পর্যন্ত প্রায় 500 গজ এলাকায় কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। এ সময় সীমান্তে কঠোর অবস্থানে নেয় বিএসএফ এবং বিজিবি। পরে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণ করায় পতাকা বৈঠকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর যুক্তরাজ্য সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর জেলেনস্কির এই খারাপ সময়ে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার 10 নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ইউক্রেনের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ নেয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য। এছাড়া ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিতে একযোগে কাজ করারও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল। তেল আবিব জানায়, রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্তটি জানানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। জানা যায়, প্রস্তাব অনুযায়ী গাজায় বন্দী অর্ধেক সংখ্যক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে জীবিত এবং মৃত উভয়ই থাকবে। বাকিরা মুক্তি পাবে স্থায়ী যুদ্ধবিরতি সমঝোতার পর। এদিন যুদ্ধ বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ এবং ধ্বংসের মধ্যেই পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালন করেছেন ফিলিস্তিনিরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।